7 বৎসর হয়েছে আপনারা ক্ষমতা এসছেন, এখন তো জবাব চাইতে হবে জনগণের পক্ষ থেকে। প্রথম যেটা হলো নাগরিক পরিষেবা। 7 বৎসরে আপনারা নাগরিক পরিষেবা হিসেবে মানুষকে কি উপহার দিয়েছেন? মিউনিসিপ্যালিটি ট্যাক্স বাড়িয়েছেন, ফি বাড়িয়েছেন, যত রকম ট্যাক্স আছে সবগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন নাগরিক পরিষেবা বৃদ্ধি করবেন বলে। ফি বাড়িয়েছেন, ট্যাক্স বাড়িয়েছেন, আদায় বাড়িয়েছেন, বুকে থাবা দিয়ে বলছেন অনেক বেশি সংগ্রহ করছি। ভালো কথা। তাহলে সেই সংগ্রহের বিনিময়ে নাগরিকরা তো পরিষেবাটা দাবি করতে পারে, পরিষেবাটা চাই। তাদেরকে প্রশ্ন করতে চাই, যে স্মার্ট সিটি নিয়ে আপনারা বগল দবা বাজান, স্মার্ট সিটিতে কি ছিল জনগণের সামনে সেটা আমরা তুলে ধরতে চাই। এটা ছিল 3000 কোটি টাকা প্রজেক্ট। প্রথম দফায় 1000 কোটি টাকা, 500 কোটি দেবে রাজ্য, 500 কোটি দেবে কেন্দ্র। আমরা প্রতিবাদ করেছি না 90-10, 90% কেন্দ্র, 10% রাজ্য দিতে হবে। বাকি যে 2000 কোটি টাকা সেটা দেবে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই ছিল প্রজেক্টের মধ্যে কি ছিল? মুখ্য বিষয় যেটা ছিল কাঁচা ড্রেনগুলো পাকা ড্রেনে রূপান্তরিত করা, যেগুলিকে সম্ভব সেগুলিকে কভার ড্রেনে রূপান্তরিত করা, যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে শক্তিশালী করা যায়। অগ্রাধিকারের মধ্যে কি ছিল? সারাটা শহর ঘুরে দেখুন তো মানুষের হাঁটার কোনো রাস্তা আছে? নেই। অগ্রাধিকারের মধ্যে ছিল যে মানুষ যাতে হাঁটা চলা করতে পারে, ফুটপাথগুলোকে ব্যারিকেড করে দিয়ে এটাকে এমন পর্যায়ে নিয়ে যাও যাতে এটা মানুষের হাঁটা চলার জন্য ব্যবহৃত হবে। এই প্রজেক্টের মধ্যে ধরা ছিল। এই প্রজেক্টের মধ্যে ধরা ছিল আমাদের যে মূল দুটো ড্রেন, একটা আখাউড়া, একটা কাল্লাপানিয়া, এই দুটো ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা আর কতগুলো পাম্প মেশিন বসিয়ে জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে শক্তিশালী করা। কয়েকটা বসিয়েছেন, বাকিগুলো বসেনি এখনো। এটার মধ্যেই ছিল বাংলাদেশের পাশে, সেখানে বাংলাদেশ থেকে আপত্তি ছিল যে আপনাদের ময়লা জল যাচ্ছে, এটাকে ট্রিটমেন্ট করে বাংলাদেশে দিতে হবে। আমরা বলেছি দেব, আপনাদের এখান থেকে যে জলটা যায় তার যে মুখটা এটা সরু হয়ে গেছে, জল ঠিকমতো যাচ্ছে না, বৃষ্টি হলে জল জমে যায়। এই দুটো পথকে ক্লিয়ার করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আর এখান থেকে যে ময়লা জলটা যায় সেটাকে আমরা নিষ্কাশনী কিভাবে করা যায় এবং সেটাকে কিভাবে এটাকে পরিচ্ছন্ন করা যায় তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট করার চিন্তা ভাবনা ছিল। এটাও এখানে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত। স্মার্ট সিটিতে ছিল, আলোচনা হয়েছিল, তার আগেও প্রজেক্ট পাঠিয়েছিলাম আমরা। এই যে আগরতলা শহরটা 17 কিলোমিটার বাঁধ, এই বাঁধের মধ্যে আছে 1349টা পরিবার। তখনকার কথা আমি বলছি, আমরা সার্ভে করেছিলাম। এই বাঁধটা এখন থ্রেটেন্ড হয়ে গেছে, যে কোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। বাঁধটাকে উঁচু করতে হবে বন্যার হাত থেকে, মধ্যাঞ্চল মানে আগরতলা শহর মধ্যটাকে রক্ষা করার জন্য। তার জন্য একটা প্রজেক্ট গিয়েছিল। এটাকে এখান থেকে 1300 পরিবারকে তুলে নিয়ে তাদেরকে জায়গা করে দেওয়া। আপনাদের মনে আছে কিনা 60টা বৎসরে কিছু করেছেন? রাধানগরে আমরা দিয়েছি 192 পরিবার, যাদেরকে তোলা হয়েছে তাদেরকে স্থান করে দিয়েছি। একটা পয়সা দেয়নি, দেওয়ার কথা ছিল 10% টাকা, বলেছে দেব, 1 পয়সা দেয়নি বামফ্রন্ট সরকারকে। ওই বিধানসভা ভবনের সামনে আমরা সেখানে 256টা পরিবারকে পুনর্বাসন দিয়েছি। জিবি হাসপাতালের জায়গা যারা দখল করেছিল, জিবি এলাকায় যারা দখল করেছিল, পুনর্বাসন করেছি, আমরা দিয়েছি তাদেরকে 4 তলা বিল্ডিং করে। এইখানে শ্মশানে যাওয়ার পথে বাঁধটা দখল করা ছিল,
রাস্তাটা প্রশস্ত করতে হবে। এটা বড় শ্মশান, শ্মশানটাকে আমরা উন্নত করেছি এবং তখন আমরা বলেছি যে এখানে এই রাস্তাটাকে প্রশস্ত করার জন্য যারা উচ্ছেদ হবে 192টা পরিবারকে আমরা জয়নগরে 4 তলা আবাসন করে তাদেরকে জায়গা করে দিয়েছি থাকার জন্য। আমি এই সরকারটাকে প্রশ্ন করছি, 7 বৎসরে একটা আবাসন আপনারা তৈরি করেছেন? দেখাতে পারবেন? এই 1350টা পরিবারকে কিভাবে আবাসন দেওয়া যায়? প্রকল্পের মধ্যে ছিল এটা, যেটা লাইট হাউস বলছে, এর জন্য এই জায়গা আমরা বের করিনি। জায়গাটা তখন বের করা হয়েছিল আখাউড়া চেকপোস্টের কাছে। এখানে মাল্টি স্টোরিড বিল্ডিং করে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। আখাউড়া খাল, তারপরে আরেকটা খাল আছে কাটা খাল, যেটাকে আমরা বলি চন্দ্রপুর থেকে যেটা গেল, কাটা খালের পাশে অনেকগুলো দেখবেন যে দ্বীপের মতো হয়ে গেছে, সেখানে বাড়ি ঘরে করে বসে আছে। আমরা চিন্তা করেছিলাম তাদেরকে তুলে নিয়ে এখানে বসাবো এবং এটাকে, এই যে কাটা খালটাকে, এটাকে আর একটু ডিপ করে এটাকে পাকা করে তোলার জন্য প্রজেক্টের মধ্যে ছিল ধরা, এটাকে উন্নত করার জন্য প্রজেক্টের মধ্যে ধরা ছিল। কাজটা হয়েছে? শুরু করেছেন? করেননি? এগুলো জানতে চাই, কারণ 7 বছর হয়ে গেছে, বলতে হবে তো এগুলো। স্মার্ট সিটিতে ছিল 18টা আগরতলা শহরের জলাশয় জবরদখল হয়েছে, নোংরা হয়েছে। যাতে জলটা, বৃষ্টির জল ধরে রাখা যায়, এই জলাশয়গুলোকে মুক্ত করতে হবে। এগুলোকে হাঁটার মতো চারদিকে দেওয়াল বেঁধে এবং সেখানে মানুষের হাঁটার মতো ব্যবস্থা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেটা আমরা ডিম সাগরে করেছি, যেটা আমরা জিবি যাওয়ার পথে যেটা কুমারীটিরা হয়েছে, এবং এরকম বই আপনার দেখবেন যে বনওয়ালিপুরে হয়েছে, মেলার মাঠে হয়েছে, অনেকগুলো আমরা করেছি। এরকম 18টা নতুন জলাশয় প্রজেক্টের মধ্যে ধরা ছিল। আমার চোখে শুধু পড়েছে খেজুরি বাগান, যেটা এটা তারা করেছে 18টার মধ্যে। বাকি 1-2টা ধরেছে কিনা আমার জানা নেই। তাহলে জলটা, যেটা বৃষ্টি জলটা, একটা রিজার্ভার থাকতে হবে তো। রিজার্ভার ছাড়া জলটা যাবে কোন দিক দিয়ে? কাজে এই রাস্তার উপর দিয়ে যাও, যেখানে রাস্তায় জল জমে যায় সামান্য বৃষ্টিতে। তো এটার জন্য অনেক কথাবার্তা হয়েছে। আমি বলছি না যে কালকে একেবারে জলমুক্ত হয়ে যাবে, এটা সম্ভব না, কিন্তু জলটাকে কত তাড়াতাড়ি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা তো করতে হবে। এক নাগারে বৃষ্টি হলে সব শহরে কম বেশি জল জমে, কিন্তু নিষ্কাশনী ব্যবস্থাটাকে তো শক্তিশালী করতে হবে। কয়টা কাজ হয়েছে এখানে? নাগেরটোলা নর্থ ইস্ট কাউন্সিলের টাকা, কাজটা প্রায় শেষ হওয়ার পথে ছিল। আমি জানি না এই কাজ এখনো শেষ করতে পেরেছেন কিনা। এখানে ছিল আপনার আইএসবিটি চন্দ্রপুর, জায়গা আমরা অ্যাকোয়ার করে নতুন একটা স্ট্যান্ড করেছি, যাতে এই পার্কিং এর জায়গা নেই, আগরতলা শহরে গাড়িগুলো পার্ক করা যায়। কি করেছে জানেন? গিয়ে দেখে আসুন, সর্বনাশ করে দিয়েছে। এটার ভিতরে নিয়ে একটা সিএনজি স্টেশন ঢুকিয়ে দিয়েছে। এটা আমাদের কাছে এসেছিল আমাদের গভর্নমেন্টের সময়। আমি সিএনজি যারা করে তাদেরকে বলেছিলাম যে নো, আপনাদের যদি করতে হয় পেট্রোল পাম্পে নিয়ে সিএনজি স্টেশন করুন, এখানে কেন সিএনজি স্টেশনের জায়গা দেওয়া হবে? গাড়িগুলো পার্ক করা জায়গা, কোনো বাস টার্মিনাস নেই, এই টার্মিনাসটা নষ্ট করতে দেওয়া যায়? আমরা দিইনি। ওরা গভর্নমেন্টে এসে এখানে বিরাট জায়গা মুক্ত করে দিয়ে এখানে একটা সিএনজি স্টেশন ঢুকিয়ে দিয়েছে। কিসের বিনিময়ে তারাই বলতে পারবে। যান, আমি সেদিন দেখলাম, গত পরশু দিন আমি চম্পকনগর যাওয়ার পথে আমি দেখলাম চন্দ্রপুর যে মোটর স্ট্যান্ডটা, তার একটা পাশে জায়গা, সেখানে গেটটা ভেঙে গেটের একদিকে পশ্চিম দিকটার মধ্যে কতগুলো স্টল করছে। হচ্ছেটা কি? শুরু হয়েছেটা কি? এ তো আপনারা করেননি। এটা সুন্দর স্ট্যান্ড, এটার সামনে কতগুলো স্টল বসিয়ে দিচ্ছেন। কি চলছে? এটা অরাজকতা নয়? সিটি সেন্টার সামনেটা পরিষ্কার ছিল, খোলা রেখেছি আমরা,
এর সামনে গিয়ে দেখবেন কতগুলো স্টল বসিয়ে দিয়ে বসেছে। দেখা যায় এখন সিটি সেন্টার রাস্তা থেকে কি হচ্ছে কি এগুলো? এটা পরিচ্ছন্ন শহর? এটা পরিকল্পিত শহর? গিয়ে দেখুন সিটি সেন্টারের সামনে অবস্থাটা কি, কিসের বিনিময়ে এগুলো করা হচ্ছে। আগরতলা শহরের সঙ্গে শহরতলিকে যুক্ত করার জন্য আরবান ট্রান্সপোর্ট কোম্পানি করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে ছিল এটা টিআরটিসি কে দেওয়া যাবে না, এটা নতুন কোম্পানি করতে হবে। আরবান ট্রান্সপোর্ট কোম্পানি করে 3টা শেয়ার, একটা শেয়ার হলো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, টিআরটিসি মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এই 3টা মিলিয়ে একটা নতুন কোম্পানি হয়েছে। প্রায় 43 কোটি টাকা পাওয়া গিয়েছিল 90-10 রেশিওতে। 170টা বাস নেমেছে। এই আরবান ট্রান্সপোর্ট কোম্পানির লাভের টাকায় আরো তারা নিজেরা 3টা বাস কিনেছেন। 173টা বাস ছিল। এখন কয়টা বাস রাস্তায় নামছে? আমি যতটুকু জানি 25 থেকে 30টা। বাকি বাসগুলো কোথায়? ওই গিয়ে দেখবেন বটজলা একটা টিআরটিসি ডিপো আছে, সব ঘুমিয়ে আছে বাস। এলো বাস পরিষেবা। বাস পরিষেবা স্তব্ধ হয়ে গেছে। আর এখানে গিয়ে মন্ত্রীদের ফটো দেওয়ার জন্য একটু দূরে দূরে গিয়ে দেখবেন, জায়গা পেলে হলো মন্ত্রীদের ফটো সহ সেখানে। এটা কি? প্যাসেঞ্জার শেড। বাসের নামে দেখা নাই, গাড়ির নামে দেখা নাই, প্যাসেঞ্জার শেড। সারা শহরে দেখবেন জায়গায় জায়গায় প্যাসেঞ্জার, যত ভবঘুরে টুরে যারা আছে তারা সেখানে গিয়ে বসেন। অনেক সময় 2-1টা প্যাসেঞ্জার শহরে এটাও তো বা কাজে লাগে, অধিকাংশ প্যাসেঞ্জার শেড কোনো কাজে লাগছে না, শুধু মন্ত্রীদের ফটো টাকানোর জন্য এগুলো ব্যবস্থা হয়েছে। এইটি কি শহরে উন্নয়ন? কেন 7 বছরে টিআরটিসি একটা নতুন বাস কিনলো না? কেন 7 বছরে আরবান ট্রান্সপোর্ট কোম্পানি একটা নতুন বাস কিনলো না? কেন্দ্রে আপনারা, রাজ্যে আপনারা, ডাবল ইঞ্জিনে গভর্নমেন্ট, কলস ভর্তি টাকা আসবে। কেন নাগরিকরা আজকে পরিষেবা পায় না? কেন তাকে 3 গুণ 4 গুণ ভাড়ায় যেতে হয়? এর উত্তর তো আপনাদেরকে দিতে হবে। ট্রান্সপোর্ট সিস্টেমকে উন্নত না করে একটা সুন্দর শহর হয় না। শুধু এখানেই গোটা শহরটার মধ্যে আপনারাই হকারদেরকে তুলে মুক্ত করছেন। পরের দিন দেখি আবার কি জানি একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, ব্যবস্থাপনা হয়ে যায়, আবার বসে যায়। বিএমএস এর নাম লেখালি হবে, বসে যাও। এ চলছে। রাস্তাঘাট এগুলো ড্রজার লাগান, আপনারা ড্রজারের রাজত্ব, ড্রজার দিয়ে ভাঙছেন, আবার এগুলো বসাচ্ছেন, আবার তুলছেন, আবার বসাচ্ছেন, আবার তুলছেন। আপনারাই বসাচ্ছেন, আপনারাই তুলছেন। এ তো খেলা চলছে। পানীয় জল, আগরতলা শহরের নাগরিকদের সিরিয়াস অবস্থায় আপনাদেরকে পড়তে হবে। আগামী দিন প্রস্তুত থাকুন। অবাস্তব কথা অনেক হয়েছে। হাওড়া নদীর জল কম, কোত্থেকে জল আসবে? গেলেন চট্টগ্রামে, যেখানে হাওড়া নদী, আমার জন্মস্থানও এখানে, আমি চিনি। এটা আমাদের সময় কথা হয়েছিল, আমরা বলেছি এটা সম্ভব না, এটা অবাস্তব। মুখ্যমন্ত্রী গেলেন, গিয়ে দেখে আসলেন, বললেন যে 100 কোটি টাকা স্যাংশন দিয়ে দিলেন, এখানে নাকি বাদ দেওয়া হবে। এত সহজ? এখানে শত শত পরিবার যারা উপজাতিরা বসবাস করে, তারা উচ্ছেদ হবে, তারা যাবে কোথায়? এটা হয় না। আমরা বলেছি যে জল আছে সেই জলটাকে আরো উন্নত করা যায়। তার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 3টা প্রজেক্টে আগরতলা শহরে উন্নয়নের জন্য টাকা এসছে, পানীয় জলের জন্য। ট্রান্স 1 খুব সফলতার সঙ্গে বামফ্রন্ট সরকার করাতে এডিবি ট্রান্স 2 দিয়েছে। ট্রান্স 1-এ ছিল এ কাটাখালের দক্ষিণাংশ, আড়ালিয়াতে হয়েছে ট্রিটমেন্ট প্ল্যান্ট, ডিপ টিউবওয়েল, ওভারহেড ট্যাঙ্ক, পানীয় জল পেয়েছেন তারা, পরিশ্রুত পানীয় জল। যোগেন্দ্রনগরে হয়েছে, পরিশ্রুত পানীয় জল পেয়েছেন।
প্রতাপগড় হয়েছে, পরিশ্রুত পানীয় জল পেয়েছেন। ওই সময় এই ট্রান্স ওয়ানের মধ্যে আরেকটা ছিল, আমি জানি না, এটা এখনো শুনলাম চালু হয়নি, 7 বছর হয়েছে, এটা প্রায় কাজ সমাপ্ত হতে ছিল, সেটা বাদারঘাটে। আরেকটা ছিল এটার মধ্যেই ধরা, রামপুর, যেটা রামনগর এলাকায় পানীয় জল দেবেন, বর্ডারের এলাকায়। এই কাজ শুরু হয়েছিল, এখনও শুনলাম শেষ করতে এরা চালু করতে পারেননি। আরেকটা ছিল প্রগতি স্কুলের কাছে, সেটা চালু হয়েছে কিছুদিন আগে। আবার ট্রান্স সিটি ছিল এই আগরতলা শহরে, মাটি না খুঁড়ে মাটির নিচে দিয়ে পাইপলাইনগুলো, পুরনো পাইপগুলো জং ধরে গেছে, জল যায় না, সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এটা মাটি না খুঁড়ে পাইপটাকে ঢুকিয়ে দেওয়া, এটা ছিল ট্রান্স 3, 1, 2, 3, এই তিনটাতে ছিল 249 কোটি টাকা। এই কাজ কেন এখনো শেষ হলো না? নতুন কোনো টাকা কেন স্যাংশন আসেনি? এটাই জবাব চাই। এটার মধ্যে ধরা ছিল আপনাদের কলেজটিরা যেখান থেকে পরিশ্রুত পানীয় জল আসে, ট্রিটমেন্ট ও হাওড়া নদীর জল, এটাকে এক্সপান্ড করা, ডাবল করা, তার ক্ষমতা বাড়ানো। এটার মধ্যেই ধরা ছিল এই হাওড়া নদীর জল যেখানে বটতলা থেকে নিয়ে এটাকে নিষ্কাশন করা হয় এবং সেটাকে পরিশ্রুত করা হয়, তার যে ট্রিটমেন্ট বটদলিতে এটাকে আর একটু বড় করা, এই টাকার মধ্যেই ধরা ছিল। হয়েছে কিনা আমার জানা নেই, আমি খবর নিয়ে দেখেছি হয়নি। তো এই শহরটাতে মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, জনসংখ্যা আমার মনে হয় এখন আগরতলা শহরে পুরো এলাকার জনসংখ্যা 7 লক্ষর কম হবে না। এই 7 লক্ষ লোকের পানীয় জলের অবস্থাটা আগামী দিন কি দাঁড়াবে? এখন আপনি ডিপ টিউবওয়েল বসাচ্ছেন, এখন আপনি কোনো একটা টিউবওয়েল বসিয়ে পাম্প দিয়ে জল তুলছেন, কিন্তু মাটির নিচে জলের স্তরটা যখন নেমে যাবে কি দাঁড়াবে অবস্থা শহরের? তার জন্য কোনো পরিকল্পনা আছে? আমরা একবার ভেবেছিলাম, ভারত সরকারকে বলেছি, বোম্বে শহরের জন্য 300 কিলোমিটার দূর থেকে পাইপলাইনে জল আসে, গুজরাটে আসে, ভারতবর্ষ অধিকাংশ রাজ্যে 200-300 কিলোমিটার দূর থেকে পাইপলাইনে জল নিয়ে আসে, এসে সেটাকে ট্রিটমেন্ট করে তারপর সরবরাহ করা হয়। আমরা বলেছিলাম ভেবে দেখো, গোমতী থেকে আগরতলা, গোমতীতে জল আছে প্রচুর, এখান থেকে জলটা আনা গেলে এই জলটাকে ট্রিটমেন্ট করে আগরতলা শহরে সরবরাহ করা সম্ভব, এটাকে ট্রিটমেন্ট করে। তার জন্য প্রজেক্ট তৈরি করতে হবে, পাঠাতে হবে। আমরা বলেছিলাম ভারত সরকারকে বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য। পানীয় জল ছাড়া মানুষ বাঁচবে? একটার পর একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, কি হবে তার নিষ্কাশনী ব্যবস্থা, কি হবে তার পানীয় জলের ব্যবস্থা, এগুলো তো ভাবার বিষয়। শহরের ইলেকট্রিসিটি, বিদ্যুৎ একটা মাত্র ছিল বনমালীপুর সাবস্টেশন, আমরা এটাকে বাড়িয়ে এখানে করা হয়েছে একটা, এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যেটা আছে তার সঙ্গে আর একটা সাবস্টেশন, প্রগতি স্কুলে একটা করা হয়েছে, ওইদিকে বাদারঘাটে একটা করা হয়েছে, যাতে বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত রাখা যায়। তো নতুন প্রজেক্ট কোথায়? আন্ডারগ্রাউন্ড এই খুঁটিগুলো তুলে মাটির নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন করা, করে তারপর সেখানে নিশ্চিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা, এগুলো প্রজেক্টের মধ্যে। এটা স্মার্ট সিটি ছিল না, কিন্তু স্টেট গভর্নমেন্ট বলেছে 78 কোটি টাকা দিয়ে কাজটা তোমরা শুরু করো। আমি জানি না এই কাজ কতটুকু হয়েছে, আপনারা বলতে পারবেন, যাতে নিশ্চিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু করা যায়। ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছে গোটা ত্রিপুরার যে বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার জন্য, 1376 কোটি টাকা প্রজেক্ট। তারা আমাদেরকে শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, স্মার্ট মিটার বসাতে হবে, আমরা আপত্তি করেছিলাম, কথা কাটাকাটি হয়েছে, শেষ পর্যন্ত বলেছি আমরা এক্সপেরিমেন্ট হিসাবে 50,000 মিটার বসাবো পরীক্ষামূলক। এখন তো এটা সিদ্ধান্ত হয়ে গেছে। স্মার্ট মিটার শুনতে ভালো, কাজও ভালো, টাকাও ভালো দেবেন, প্রশ্নটা এখানে না। আগামী দিন বিপদ আসছে। বিপদটা কি? এই বিশ্ব ব্যাংকের প্রজেক্ট, এই বিশ্ব ব্যাংক এখন বলছে এই স্মার্ট মিটারটা একটু কনফিউশন তৈরি হয়েছে,
কেন কনফিউশন? একটা স্মার্ট মিটার, আগে যে মিটারটা আপনার বাড়িতে ছিল এটার দাম ছিল 1400 টাকা, ম্যাক্সিমাম 1800 টাকা। এই টাকা দিয়ে আপনি এটা লাগালেন, এটা খারাপ হওয়ার পর তারাই সেটাকে রিপ্লেস করবে। কিন্তু নতুন আইন বলছে না, স্মার্ট মিটার একটা দাম, ভারত সরকার এই স্মার্ট মিটারকে কনভার্ট করার জন্য 3 লক্ষ কোটি টাকা এট এ টাইম স্যাংশন দিয়েছেন। এই পুরনো মিটারগুলোকে চেঞ্জ করে স্মার্ট মিটার করো। বরাতটা কে পেয়েছে জানেন? বরাত, এই স্মার্ট মিটার তৈরি কারখানা বরাত আদানি আম্বানি, তাদের বন্ধু। কি ব্যাপার সেবার এগুলো তারাই বলতে পারবে। আদানি তো তাদের লোক, তাদের বন্ধু। একটা স্মার্ট মিটারের দাম পড়ে 8,000 টাকা, তাদের যে বক্তব্য। ঠিক আছে, স্মার্ট মিটারটা বসাবেন, এটা যদি খারাপ হয়ে যায় পাল্টাবে কে? একটা গরিব মানুষ 8,000 টাকা এক লগে দিতে পারবে? যন্ত্র তো খারাপ হতেই পারে, তখন তাকে পরিবর্তন করতে হয়। এখন তো ওয়ান টাইমের যোগ, যাই আছে পাল্টান পাল্টান পাল্টান, সবই পাল্টান। ওয়ান টাইমের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। তো এরপরে এই টাকাটা কে দেবে? এই প্রশ্নগুলোতে এসছে। স্মার্ট মিটারের যে তথ্যগুলো, এগুলো দিল্লিতে প্রিজার্ভ করে এখান থেকে আদানি সার্চ করে দেখতে পারবে যে ভারতবর্ষে কোন জায়গায় আদায়টা বেশি, এই জায়গাটা আমাকে দিয়ে দাও। ধরেন আগরতলা শহর বলবে কবে এটা আমাকে দিয়ে দাও। বিদ্যুৎ নিগম তখন এখানে কি নতুন আইন, সেখানে সুযোগ করে দিয়েছে। বিদ্যুৎ আইন যেটা নতুন তৈরি করছে, যেটাকে লাগু করতে যাচ্ছেন, সেখানে বলে দিয়েছে কোনো জায়গায় যদি বেসরকারি কোম্পানি ঢুকতে চায় স্টেট গভর্নমেন্ট কোনো বাধা দিতে পারবে না। এখন ধরুন আদানি আম্বানি টাটারা এখন ভারতবর্ষে বহাল তবিয়তে ব্যবসা করছেন, প্রায় 50% দখল করে নিয়েছেন। কোন এলাকাগুলো? মেইন সিটি এলাকাগুলোতে। আদানি কি গন্ডা ছড়া যাবে? আদানি লংটাই ভ্যালি যাবে? আদানি কাঞ্চনপুর যাবে? আদানি গ্রামাঞ্চলে যাবে? যাবে না। কোথায় যাবে? শিল্পাঞ্চল, যেটা এখানে ক্রস সাবসিডি সিস্টেম ছিল আগে আইনের মধ্যে। শিল্পাঞ্চলে 1 ইউনিট বিদ্যুতের দাম বাড়িঘরে যেটা ব্যবহৃত হয় তার চেয়ে ডাবল। এখান থেকে যে আয়টা হয় সেই আয়ের টাকা দিয়ে বাড়িঘরে যারা গরিবরা ব্যবহার করে তাদেরকে সাবসিডি দেওয়া হয়। এটাকে ইংরেজিতে বলে ক্রস সাবসিডি, বাংলায় বলে পারস্পরিক ভর্তুকি। এটা এখন তুলে দিচ্ছেন, এটা রাখবে না তারা। এটা নিয়ে ভারতবর্ষে আন্দোলন চলছে। ক্রস সাবসিডি তুলে দিচ্ছেন যে না, যেমন যেমন দাম তেমন তেমন পেমেন্ট করতে হবে, দাম বাড়বে। স্মার্ট মিটারের মাধ্যমে তার একটা ডেটা সেন্টার তারা তৈরি করছেন দিল্লিতে। গোটা ভারতবর্ষের ডেটা সেন্টারে বসে কয়েক মিনিটে দেখতে পারবেন যে কোথায় আদায়টা বেশি। যেখানে আদায়টা বেশি সেখানে যারা যাবে, আর যেখানে আদায় কম সেখানে যাবে না। তাহলে কি হবে? গ্রামীণ এলাকাগুলো বিদ্যুৎ পাবে না, ওখানে তারা ঢুকবে না, এবং সরকারি কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়বে। আমাদের সময় এই বিদ্যুৎ নিগম বলতে কোনো দ্বিধা নেই, আপনাদের সামনে আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্য নিয়ে এটা 2005 ইংরাজির, এর আগে ছিল এটা ত্রিপুরা সরকারের দপ্তর। আমরা এটাকে কোম্পানিতে পরিণত করেছি 2005 সালের 1 জানুয়ারি। সেই দিন থেকে ত্রিপুরা সরকার থেকে কোনো নিগম অর্থ নেয়নি। বেতনের টাকা, ভাতার টাকা সব আপনাদের আদায় থেকে চলেছে। বিদ্যুৎ কেনার টাকা, গ্যাসের টাকা সব আদায় থেকে চলেছে, কোনো অসুবিধা হয়নি। লভ্যাংশ, একসময় গভর্নমেন্টকে আমরা লাভের টাকাও দিয়েছিলাম আমরা নিগমের পক্ষ থেকে। তাদের প্রায় 300 কোটি টাকার মতো ফিক্সড ডিপোজিট ছিল। আজকে বামফ্রন্ট সরকার যাওয়ার পর এই বিদ্যুৎ নিগমের এখন নাকি শুনতে পাচ্ছি তাদের যে লাস্ট যে এটা বেরিয়েছে ব্যালেন্স শিটটা, আমি দেখার সুযোগ হয়েছিল, আমি দেখেছি ব্যালেন্স শিটের অবস্থাটা কি। 900 কোটি টাকার উপরে দেনাগ্রস্ত হয়ে গেছে এই কোম্পানি। যে কোনো সময় এই কোম্পানি দেউলিয়ায় পরিণত হবে, এবং এই কোম্পানি যদি অচল হয়ে যায় কে আসবে? প্রাইভেট কোম্পানি এই জায়গা দখল করবে। আর প্রাইভেট কোম্পানি যখন আসবে ট্যাক্সটা পাবেন, কয় মাসে বছর যায় বুঝতে পারবেন। এক সময় যখন বলেছিলেন ও কত ভালো প্রাইভেট সার্ভিস, এই যে এয়ার ইন্ডিয়া যেগুলো ছিল সরকারি কোম্পানি, ভালো লাগে না, সব প্রাইভেট কোম্পানি এসছে। তো এখন অবস্থাটা কি? ভাড়ার অবস্থাটা কি? কখনো 3,000, 3,500, আর পরের দিন এটা 14,000।
কোনো নিয়ন্ত্রণ আছে? লুটপাট, হরিলুট। এই প্রাইভেট সেক্টর যখন ঢুকবে এই বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা খুব কাহিল, এবং এটার জন্য দায়ী ইচ্ছা করেই সরকারি কোম্পানিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা আমাদের রাজ্যে নিজস্ব ক্ষমতা বাড়িয়েছিলাম, আমরা তৈরি করেছি বরমুড়া বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে 40 মেগাওয়াট পাওয়া যেত, এখন শুনতে পাচ্ছি 8 মেগাওয়াটও আসে না। কেন মেশিনগুলো বন্ধ হয়ে গেল? কি কারণে বসে গেল? কি কারণে গ্যাসের টাকা দিচ্ছেন না ওএনজিসি? কেন গ্যাস সরবরাহ অনিয়মিত? কেন টারবাইনগুলো ঠিক করা হলো না? কোটি কোটি টাকা খরচ করে আমরা এই প্রজেক্টটাকে বসিয়েছি, আমাদের রাজ্যের নিজস্ব প্রজেক্ট শেষ করে দিচ্ছে। রুখিয়াতে আমরা বসিয়েছি, এখান থেকে আমরা 60 থেকে 70 মেগাওয়াট আমরা প্রতিদিন পেতাম নিজস্ব বিদ্যুৎ, কম দামে সস্তায়, এটা আমরা মানুষকে সরবরাহ করতাম। এই রুখিয়ার এখন সবগুলো প্রজেক্ট প্রায় বন্ধ হওয়ার পথে, শুনতে পাচ্ছি মাত্র একটা প্রজেক্ট চালু আছে, 20 মেগাওয়াটের মতো নাকি বিদ্যুৎ আসে। তো ত্রিপুরা বিদ্যুৎ কোথায়? ত্রিপুরা কিন্তু নিজস্ব বিদ্যুৎ শেষ। আর ডম্বন 4 থেকে 5 মেগাওয়াট মাত্র, আপনাদের দরকার 350 মেগাওয়াট, বাকিটা আসবে কোত্থেকে? ওই পাল্লাটানা বামফ্রন্ট সরকারের প্রচেষ্টার ফল। এখান থেকে 7টা রাজ্যে বিদ্যুৎ যায়, আসাম পাচ্ছে সবচেয়ে বড় শেয়ার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে সব কটা রাজ্য এখান থেকে শেয়ার পায়, আমরাও শেয়ার পাই। এটা সেন্ট্রাল প্রজেক্ট। মনারচকের থেকে আমরা এটা লড়াই করে আদায় করে সোনামুড়া মনারচক, এটা সম্পূর্ণ বিদ্যুৎ আমরা নিয়েছি। বিদ্যুৎ যখন উদ্বৃত্ত হয়েছে, বাংলাদেশকে আমরা 160 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছিলাম। উদ্বৃত্ত বিদ্যুৎ তো ফ্রিজে ঢুকিয়ে রাখা যায় না, মাছ রাখা যায়, সবজি রাখা যায়, বিদ্যুৎ রাখা যায়, এ তো টাচও করা যায় না, মারা পড়বেন, এটা ক্ষয় হয়ে যাবে নতুবা। এই উদ্বৃত্ত বিদ্যুৎ দিয়ে নাই নাই করে প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকা প্রফিট আসতো বাংলাদেশে বিক্রি করে, বলতে কোনো দ্বিধা নেই। এই টাকা আপনাদের গ্রাহকদেরকে ক্রস সাবসিডি দেওয়া হতো, আপনারা এই সুযোগটা পেতেন। আর আজকে কেন আমি দেখলাম সেদিন মন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে, এখন বাংলাদেশে মাত্র 60 মেগাওয়াট যায়। তাহলে কোথায়? এই যে সেন্ট্রাল শেয়ার থেকে আমরা অনেকগুলো স্টেট থেকে শেয়ার পাই, বিদ্যুতের শেয়ার, সবটা মিলে আমাদের নিজস্ব বিদ্যুতের শেয়ার হয়েছিল ত্রিপুরা উৎপাদন, পাল্লাটানা সব 500 মেগাওয়াট নিজস্ব যে বিদ্যুতের ব্যবস্থা তখন হয়েছিল বামফ্রন্টের সময়। এখন কেন এটা এরকমটা হলো? তাহলে উৎপাদন ব্যবস্থাকে শেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, নিজস্ব প্রজেক্টগুলিকে ধ্বংস করে দিচ্ছেন। আমরা এটাকে, এই যে গ্যাস যেটা আপনি উপরটা গ্যাস পুড়িয়ে যে হিটটা বেরোয়, হিটেরটাকে কনভার্ট করে রুখিয়া বরমুড়াতে আরও 2টো প্রজেক্ট করে, এতে কোনো নতুন গ্যাস লাগবে না, ওই হিটটার থেকে কনভার্ট করে এটা টারবাইন বসিয়েছে, সে টারবাইন বসিয়ে সেখানে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন হবে, যেটা আরসিনগর হয়েছে, যেটা পাল্লাটানা হয়েছে, যেটা ওই সোনামুড়া মনারচক হয়েছে। আমরা আমাদের 2টো প্রজেক্টকে আমরা প্রজেক্ট পাঠিয়েছি, আজও তার কাজ শুরু হয়নি, আজও তার কাজ শুরু হয়নি। কাজে স্টেট প্রজেক্টগুলো যেগুলো জনগণের টাকায় তৈরি হয়েছে, এই স্টেট প্রজেক্টগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। আগামী দিন এই বিদ্যুতের ক্ষেত্রে বিরাট একটা সংকট আপনাদের জন্য অপেক্ষা করছে। সরকার বলছে দাম বাড়ায়নি, বামফ্রন্ট দাম বাড়িয়েছে। কত পার্সেন্ট? কখনো বলছে 150% নাকি দাম বেরিয়েছি, হতে পারে 150%, 100%, 120%, যাই হোক। আরে বামফ্রন্টের সময় তো আগে 2005-এর আগে, নিগম তৈরি হওয়ার আগে মানুষ তো বিদ্যুতের পয়সাই দিতেন না, কিছু যদি কেউ দান দক্ষিণা করে দিতেন, অনেকটা ফ্রি, গ্রামাঞ্চলে তাই ছিল অবস্থা। এখন যদি দামটা 1 টাকা হয় তাহলে 100% হলো, আগে তো দামই দিত না। বামফ্রন্ট এসে নিশ্চিত বিদ্যুতের ব্যবস্থা করে দিয়ে তারপরে গিয়ে একটা সিস্টেম চালু করেছে, তাতে গিয়ে সস্তায় বিদ্যুৎ পেতেন। এখন বলছে দাম বাড়ায়নি। তো দামই যদি না বেড়ে থাকে, এখানে আমার কথা যারা শুনছেন প্রত্যেকে বলুন তো, আপনার বাড়িতে যে বিলটা যাচ্ছে 2018 পর থেকে, আগে যে টাকাটা দিতেন তার চেয়ে ডাবল না? তাহলে এটা বাড়লো কি করে? অন্য কায়দায়, অন্য কায়দায়। এটাকে বিদ্যুতে কতগুলো সিস্টেম আছে, অনেক রকম কায়দা কানুন আছে। মিটার রেন্ট বাড়িয়ে দিয়েছেন, ফিক্সড চার্জ বাড়িয়ে দিয়েছেন, স্ল্যাবটাকে কমিয়ে দিয়েছেন, স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3, স্ল্যাব 4, 4টা স্ল্যাব আছে। যেমন যেমন বেশি ব্যবহার করবেন দাম তত বাড়বে। স্ল্যাবটাকে এমনভাবে এখন এটাকে চেঞ্জ করে দিয়েছেন
অল্প কিছু বিদ্যুৎ সস্তা পাবেন, তার উপরে উঠলেই আপনাকে বেশি দাম দিতে হবে। ওইভাবে পকেটটা কাটছে, অর্থাৎ এইভাবে না আর কি, এইভাবে ঘুরিয়ে পকেট কাটছে। বামফ্রন্টের সময় আপনাদের উপরে কোনো ট্যাক্স বসায়নি বিদ্যুতের উপর। এরা আসার পর এই ত্রিপুরা গভর্নমেন্ট তার আয় বাড়ানোর জন্য 5% ডিউটি চার্জ পড়ে, বিলের নিচে আপনার পরে দেখবেন লেখা আছে ডিউটি চার্জ। এটা কি জানেন? এটা কিন্তু ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের ট্যাক্স আপনাদের থেকে নিয়ে যাচ্ছেন। আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে যাচ্ছে। বামফ্রন্টের সময় এটা ছিল না। তাই দামও বাড়ালেন, বিদ্যুৎও দিতে পারছেন না, আর খালি কথায় কথায় এটা সেটা দেখাচ্ছেন। এগুলো কি অর্থ হতে পারে? প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হয়, অস্বীকার করি না। যান্ত্রিক ত্রুটিতে বিপন্ন হয়, অস্বীকার করছি না। কিন্তু এটা নিয়মিত হবে কেন? এটাই তো মানুষের প্রশ্ন। এগুলি তো মানুষ জানতে চায়, এবং এটা নিয়ে মানুষের ক্ষোভ আছে। কাজে মূল্য যেটা বাড়াচ্ছেন, এটাকে একটা জায়গা বন্ধ করুন এবং এই নিগমটাকে রক্ষা করুন। এটা যদি রক্ষা না হয়, ত্রিপুরার সম্পদ, ত্রিপুরার জনগণের পরিশ্রমে এত বড় সম্পদ তৈরি হয়েছে। আপনাদেরকে জানার জন্য বলছি, 1978 সালে নৃপেন চক্রবর্তী যখন মুখ্যমন্ত্রী হয়, তখন ত্রিপুরার যে বিদ্যুতের গ্রাহক ছিল মাত্র 14,700। বামফ্রন্ট যেদিন সরকার থেকে যায়, সেই দিন বিদ্যুতের গ্রাহক প্রায় 8 লাখ। তাহলে সারা রাজ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে। তো একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। তাহলে এটার মধ্যে এই অবস্থাটা, সংকটটাকে, যেই কোম্পানিটা লাভজনক ছিল, আজকে সে 900 কোটি টাকার উপরে ঋণগ্রস্ত। গ্যাসের টাকা দিতে পারে না, বিদ্যুৎ কেনার টাকা দিতে পারে না, বেতনের টাকা ঠিকমতো দিতে পারছে না, কখনো কখনো সমস্যা তৈরি হচ্ছে। এটা হলো গিয়ে ওরা চাইছে এটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। এই জায়গাটাতে আমাদের আপত্তি। এগুলি নিয়ে যদি না ভাবেন, না কথা বলেন, ভুগবেন, কষ্ট পাবেন, আপনার পকেট কাটা পড়বে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। প্রত্যেকটা নাগরিক যে দলই করেন, আপনাকে তো বিদ্যুতের দাম দিতে হবে। সাফার করলে আপনিই করবেন, যে দলই করেন সেটা পরের প্রশ্ন। আগে তো আপনাকে বাঁচতে হবে, নিশ্চিত বিদ্যুৎ পেতে হবে। কাজে প্রতিবাদ করুন। বিজেপি করেন, সিপিএম করেন, মাথা করেন, যেই পার্টি খুশি সেই পার্টি করেন, কোনো আপত্তি নেই। কিন্তু নাগরিক পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা, এগুলো তো জনগণের সমস্যা। এটার থেকে আপনাকে বাঁচার জন্য তো এই পথটা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রতিবাদে সামিল হন, এটাকে রক্ষা করুন। নাহলে আগামী দিন আপনাদের জন্য আসবে এই আদানি দানব দানব দানব। শুনলে হাসবেন কি চলছে দেশটাতে। গুজরাটে সরকারি কোম্পানিগুলো পটল তুলে দিয়েছেন, আদানির হাতে গোটা গুজরাট তুলে দিয়েছেন। 1 ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা থেকে 16 টাকা। 1 ইউনিট বিদ্যুতের দাম গুজরাটে। আদানি এখন তুঙ্গে ব্যবসা করছেন, আর সরকারি কোম্পানিগুলোতে কোনো বিদ্যুৎ কিনে না, আদানির থেকে কিনছেন। বাংলাদেশে আদানি সাপ্লাই দিচ্ছেন 8 টাকা থেকে 10 টাকা 1 ইউনিট, আর আমরা ত্রিপুরা সাপ্লাই করেছি 5.5 টাকা। ত্রিপুরা থেকে যে বিদ্যুৎটা যায় এটা 5.5 টাকা। আমি জানি না এখন তারা বাড়িয়েছেন কিনা। তাহলে কোনটা বলো বুঝে নিন। এই হলো গিয়ে বেসরকারি কোম্পানিগুলোর অবস্থা। কাজে স্মার্ট মিটার আগামী দিনে আপনাদের একটা সমস্যা এবং জটিলতা তৈরি করবে। আপনার তথ্য সবটা তাদের হাতে চলে যাচ্ছে, যা খুশি তা করতে পারবে। এটার মধ্যে অনেক কিছু ট্যাম্পারিং করারও বিশেষ বিশেষ ব্যবস্থাপনা আছে। এগুলি সব এখানে ব্যাখ্যা করতে গেলে এত সময় আপনারা আমাকে দেবেন না। তবে কিছু ট্যাম্পারিংয়ের সুযোগ রয়ে গেছে এবং এটা নানা ব্যাপার সেবার আছে। এটা বুঝে চিন্তা ভাবনা করুন। এই স্মার্ট মিটার কাশ্মীরে গিয়েছে, আর লাঠি নিয়ে মহিলারা তাড়িয়ে দিয়েছে, বিহারে তাড়িয়ে দিয়েছে, ভারতবর্ষ অনেক রাজ্যে লাগাতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। যাতে স্মার্ট মিটার টিটারের দরকার নেই, আমরা যেমনি আছে এমনি থাকবে, আগের মিটারই থাকবে, কোনো অসুবিধা কিছু নেই, এতেই চলবে। আর এখানে স্মার্ট মিটারের দরকার নেই। এই প্রতিবাদ তারা করেছেন। যেখানে প্রতিবাদ হয়েছে সেখানে লাগাতে পারেনি, পিছু হটতে বাধ্য হয়েছেন। এই কারণে এগুলো নিয়ে আমরা এই কথাগুলো বলছি। তৃতীয় যেটা আমি বলবো, যে এখানে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের একটা স্বাধীন ভূমিকা আছে, আমরা অস্বীকার করি না। তাদের আভ্যন্তরীণ সমস্যা তাদের ব্যাপার, কিন্তু প্রত্যেক নাগরিকের তো একটা স্বাধীনতা আছে।
আজকে যেটা বাংলাদেশে ঘটছে এটা তো মৌলবাদী চিন্তা ভাবনা। হিন্দু মৌলবাদেরও সমর্থন করি না, আমরা মুসলিম মৌলবাদকেও সমর্থন করি না। আমরা চাই ধর্ম যার যার ব্যক্তিগত, এবং ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, কে কোন ধর্ম করবে তার বিষয়। এক ধর্ম আরেক ধর্মের উপর সেখানে কোনো প্রকার চাপিয়ে দেওয়া, অত্যাচার করা, হিংসা করা এটা উচিত না। কোনো ধর্মগ্রন্থ হিংসার কথা বলেনি। রামায়ণ পড়ুন, গীতা পড়ুন, মহাভারত পড়ুন, কোনো জায়গায় লেখা আছে যে অন্যের ধর্মকে অশ্রদ্ধা করতে হবে, অসম্মান করতে হবে? নাই। বা কোরআন পড়ুন, নাই। বাইবেল পড়ুন খ্রিস্টানের, নাই। গৌতম বুদ্ধের যে ধর্মীয় গ্রন্থ বুদ্ধ ধর্মের সেটা পড়ুন, নাই। সব ধর্মের শেষ কথা ভালো হও, ভদ্র হও, মানুষকে সম্মান করতে শিখো, মানুষকে স্নেহ করো, মানুষকে ভালোবাসো, হিংসা ভালো না। সব ধর্মের ধর্মীয় গ্রন্থের শেষ কথা কিন্তু এটা। আর এটা কোন ধর্ম এসছে দেশে? এই মন্দির ভাঙো, মসজিদ ভাঙো, গির্জা ভাঙো, এটা ধর্ম না। এটা ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে দারিদ্রতার বিরুদ্ধে আপনি ঐক্যবদ্ধ হয়ে চাইছেন দারিদ্রতা থেকে মুক্তি, আপনি কাজ চাইছেন, আপনি খাদ্য চাইছেন, আপনি শিক্ষা চাইছেন, আপনি স্বাস্থ্য পরিষেবা চাইছেন, আপনি উন্নত মানের রাস্তা চাইছেন, আপনার পরিষেবা দাবি করছেন, এবং যেহেতু ট্যাক্স দিচ্ছেন আপনি পরিষেবা দাবি করাটা আপনার অধিকার, এটা অন্যায় না। এবং এই যে দাবি, এই দাবি সরকারের কাছে করার জন্য যে সরকার কি শুধু আদায়ের জন্য সরকার যখন মানুষ থেকে আদায় করবে, সরকারকে পরিষেবা দেওয়াটা বাধ্যতামূলক। আজকের সরকার সেই পরিষেবার কথা অস্বীকার করছে। আমরা যখন লড়াই করছি সকল অংশে মানুষকে নিয়ে, জিনিসের দাম কমাও, বেকারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করো, কৃষির অগ্রগতি ঘটাও, শিল্পে বিকাশ করো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করো, এগুলো যখন আমরা আন্দোলন করছি নাগরিকদের সমস্যা নিয়ে, এগুলো সমাধান করতে গিয়ে তারা সম্পূর্ণ ব্যর্থ। টাকা কোত্থেকে পাবে? সবই তো লুটপাট হয়ে যাচ্ছে। যেদিকে যান শুধু লুটপাট, যেদিকে যান শুধু লুটপাট, এই অবস্থা। এবং সেই পরিস্থিতির মধ্যে মানুষ যখন ঐক্যবদ্ধভাবে রাস্তায় আন্দোলন করছে, এগুলো চাই। মানুষের সে ঐক্যটাকে দুর্বল করে দেওয়ার জন্য এই মৌলবাদী শক্তিগুলো আজকে সামনে আসছে। বাংলাদেশে সরকারটা উচ্ছেদ হয়েছে, জনগণের আন্দোলন বা গণ অভ্যুত্থান যাই বলুন, আগের সরকারটা গিয়েছে, নতুন সরকার এসছে। তো তাদের দায়িত্ব কি? নাগরিকদের নিরাপত্তা দেওয়া। ওই পেঁয়াজের দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, বাংলাদেশে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, এগুলি নিয়ে কোনো কথা নেই। কথা কি? ওই সমস্ত হিন্দু যারা ধর্মাবলম্বী তাদেরকে নিয়ে এখন লড়াই। আমাদের বক্তব্য হলো এই জাতীয় প্রবণতার বিরুদ্ধে একটা ধর্মের লোক কেন আন্দোলন করবেন? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা সম্পর্কে বিশ্বাস করে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানব দরদী, সকল অংশে মানুষেরই কাজ। আমার ধর্মটা যেমন আমার কাছে বড়, আরেকজনের ধর্মটা তো তার কাছে বড়। আমার ধর্মটাকে যেমন আমি সম্মান করি, অন্যের ধর্মটাকে কেন আমি অসম্মান করব? কাজে সেই ধর্মটা যাতে সে পালন করতে পারে, তার যাতে কোনো অসুবিধা না হয়, আমার কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে। আমার নিজের অধিকারটা যেমন আমি যথাযথভাবে ভোগ করব, অন্যের অধিকারে আমি হস্তক্ষেপ করব না। এটা কেমন কথা? আমার দায়িত্বের সঙ্গে কর্তব্যটা আমি ভুলে গেলাম, ভুলে গিয়ে আলবট সেখানে গিয়ে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা শুরু করলাম। এটা তো হওয়া উচিত না। আমাদের এই জায়গাটাতে আপত্তি। যারা আজকে হিন্দু মৌলবাদীর নামে এসব করছেন, এটাও আমরা সমর্থন করি না। মুসলিম মৌলবাদীর নামে যেটা সমর্থন করছেন সেটাও সমর্থন করি না। আমাদের বক্তব্য হলো এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য চাই ব্যাপক ঐক্য। ব্যাপক ঐক্য, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সকল ধর্মের মর্যাদা সম্মান সুরক্ষিত করো, এবং কোনো ধর্মের লোক যাতে কোনো ধর্মের উপর আঘাত না করতে পারে এটাকে নিশ্চিত করো। এটা হলো সরকারের দায়িত্ব। সরকার হবে এখানে নিরপেক্ষ।
আর সরকার যদি সেখানে দেখা যায় কোনো একটা ধর্মের প্রতি আক্রমণমুখী হয়ে যায়, তখন তো সেই সরকার ধর্মনিরপেক্ষ সরকার না। সরকার যখন একটা ভূমিকা নিয়ে নেয়, একটা পক্ষ নিয়ে নেয়, এটা তো নিতে পারে না। কারণ সংবিধানের নামে যখন শপথ নেয়, একথা পরিষ্কার আছে, আমি সকলের অধিকার নিশ্চিত করব। তাহলে এখানে সংবিধানের নামে অধিকার, আপনি সেখানে শপথ নিয়ে সেটাকে অস্বীকার করছেন, এটা তো মেনে নেওয়া যায় না। এই জায়গাটাতে আমাদের আপত্তি, এই জায়গাটাতে আমাদের প্রতিবাদ। আগে বাংলাদেশেও যেটা ঘটছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আবার ভারতবর্ষ কোনো কোনো জায়গায় যেগুলো ঘটছে এটাও নিন্দনীয়, এটাও বন্ধ হওয়া উচিত। কারণ একটা মৌলবাদী শক্তি আরেকটা মৌলবাদী শক্তিকে উস্কানি দেয়। আপনি যদি একটা হিন্দু ধর্মের নামে মিছিল করেন, তো মুসলিমের মধ্যে একটা আসবে, আমরা মুসলমানরা একটা মিছিল করি। আমাদের বক্তব্য পরিষ্কার, এখানে যদি কোনো প্রতিবাদ থাকে সবাই মিলিয়েই করুন, গণতন্ত্রের পক্ষে করুন, ধর্মনিরপেক্ষের পক্ষে করুন, সবাই মিলে একসঙ্গে নামবো, সবাই মিলে একসঙ্গে মিছিল মিটিং করব, প্রতিবাদ করব। আমরা লক্ষ্য করলাম অনেক লড়াই করে এখানে ভিসা অফিসে এসছে, সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা তো আমাদের আগরতলার ত্রিপুরার সম্মান তো নষ্ট হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। প্রতিবাদ করতে পারেন, তার জন্য রাজপথ রয়ে গেছে, অসংখ্য পথ রয়ে গেছে, অসংখ্য জায়গায় সে প্রতিবাদ করা যায়। কোনো দেশের কোনো জাতীয় পতাকা অবমাননা, সেটা বাংলাদেশ হোক ভারত হোক, কোথাও সেখানে হওয়া উচিত না। এবং যার যার ক্ষেত্রে যার যার রাষ্ট্রের জাতীয় পতাকাটা সম্মানীয়, এটাকে অসম্মান করা, অস্ত্রবদ্ধ করা এটা উচিত না। এবং এই জাতীয় উস্কানিগুলো চলছে, বিভিন্ন দিক থেকে এই জাতীয় উস্কানিগুলো চলছে, এই উস্কানির ফাঁদে পা দেবেন না। এবং সেখানে আমাদের যে ধর্মনিরপেক্ষ নীতি, গণতান্ত্রিক যে একতা, শান্তি, সম্প্রীতি, এটাকে সুরক্ষিত রাখার জন্য সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে। প্রচণ্ড উস্কানি চলছে চতুর্দিকে, এই উস্কানির মধ্যে কি করে আমরা আমাদের যে শান্তি এবং সম্প্রীতিকে বজায় রেখে আমরা আমাদের যে মৌলিক এবং জ্বলন্ত সমস্যাগুলো, যেগুলো আমরা একটু আগে আলোচনা করেছি, কিছু সমস্যা, এই মৌলিক এবং জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে আরও মানুষের কাছে পৌঁছতে পারি, আরও কিভাবে আন্দোলন করতে পারি বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, কিভাবে যে অত্যাচার আমাদের উপর চলছে যে শাসক দলের, সে অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের ঐক্যটাকে আরও বেশি কত সুদৃঢ় করতে পারি এবং সংগ্রাম এবং লড়াইকে আরও কত বেশি শক্তিশালী করতে পারি, সেটার দিকে আমাদের আরও বেশি নজর দেওয়ার দরকার এবং ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখানে নানা ধরনের প্রচেষ্টা শুরু হয়েছে, যে আমাদের স্থাপত্যগুলো নিয়ে। আমাদের বামফ্রন্টে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল, যখন আমাদের রাজভবনটা ওখানে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, আমাদের যে মন্ত্রী অফিসে যেটাকে সেক্রেটারিয়েট বলা হয়, তার পাশে একটা জায়গা যখন সিলেকশন করা হয়েছে, তখনই সিদ্ধান্ত ছিল এখান থেকে যখন রাজ্যপাল চলে যাবে, এটাকে আমরা উন্মুক্ত করে দেব, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমরা এটাকে উন্মুক্ত করে দেব জনগণের দেখার জন্য। হঠাৎ করে কি এত দরকার লাগবে এটাকে হোটেল খুলে দিতে হবে? কি কারণ? হোটেল তো বামফ্রন্ট সরকারের সময় হয়েছে, যে পল্লো টাওয়ার্স, এটা তো বামফ্রন্ট সরকারের সময় ফিতা কেটেছেন তারা, এসে জিঞ্জার হয়েছে। এগুলোর জন্য তো আমরা জায়গা দিয়েছি, তার জন্য কি পিটিয়ে কাকে তুলতে হয়েছে? তার জন্য এটা করতে হয়নি। কাজে সেখানে হোটেল করতে না নেই, হোটেল করুন, দরকার আছে, অস্বীকার করছি না। পর্যটন শিল্পকে উন্নত করার জন্য এগুলো দরকার আছে, আমরা অস্বীকার করছি না। উন্নয়নের বিপক্ষে আমরা নই, এবং উন্নয়নের পক্ষে বামফ্রন্ট সদর্থক। এটা করেছে বলে ত্রিপুরার যে আজকে যা ভোগ করছেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। এটা বামফ্রন্ট এবং ত্রিপুরার যে জনগণের অবদান, এবং এটা স্বাভাবিক কারণেই উন্নয়নের বিপক্ষে আমরা। এটাকে আবার বললে যে উন্নয়ন বিরোধী। কাজে পর্যটন শিল্পের বিকাশ ঘটুক আমরা চাই, কিন্তু তার জন্য এমন কিছু করবেন না কারো ভাবাবেগে আঘাত করে, বা কোনো আমাদের যে ঐতিহ্যগুলো নষ্ট হয়, স্থাপত্যগুলো নষ্ট হয়, সমস্যা তৈরি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয়, এমন কিছু সিদ্ধান্তে যাওয়া উচিত না। এগুলো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের যারা যুক্তিসম্পন্ন লোক, যারা বিষয়গুলি নিয়ে গবেষণা করে, ভাবেন, চিন্তা করেন, তাদের সঙ্গে একটু পরামর্শ করা, আলোচনা করা, সরকারের নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, অস্বীকার করছি না। কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের সঙ্গে যদি একটু মতামত আদান প্রদান করা হয়, এটা অপরাধে কি আছে?
ভালো মতামত যদি মানুষের থাকে, ভালো পরামর্শ যদি থাকে, এটা গ্রহণ করতে তো কোনো অসুবিধা কিচ্ছু নেই। কিচ্ছুই করবে না, হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে গেলেন, এটা একটা ভুল বুঝাবুঝি তৈরি করছেন। আমরা সরকারকে বলবো এই জাতীয় সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, যদিও মুখ্যমন্ত্রী বলেছেন নিয়েছেন বা স্বীকার করেননি, আমরা বলবো এটা ভাবুন, চিন্তা করুন, পুনর্বিবেচনা করুন এবং পুনর্বিবেচনা করে ত্রিপুরার যে স্থাপত্য সেটাকে রক্ষা করার জন্য, ঐক্যটাকে রক্ষা করার জন্য আমাদের চিন্তাভাবনা এগিয়ে আসতে হবে। এবং এটাকে কেন্দ্র করে কোনো একটা জাতিগোষ্ঠী এককভাবে আন্দোলন করে সেটা আমাদের বক্তব্য না। আমরা চাইব সকলে মিলে এটা প্রতিবাদ করা দরকার আছে। রাজ্যটা আমাদের, দেশটা আমাদের, কাজে এই দেশের ঐক্য, উন্নয়ন, সংহতি সবটা রক্ষার দায়িত্ব আমাদের। স্বাভাবিক কারণেই এটাকে রক্ষা করার জন্য সকল অংশের মানুষ এগিয়ে আসবেন।